নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি আবার চলে এসেছি আপনাদের কাছে বকুল কথার আজকের পর্ব নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শুরু করছি আমাদের আজকের পর্ব। উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনের আয়োজন শোচনীয়ভাবে ব্যর্থ হলো। 3 দিন ব্যাপী অধিবেশনের প্রথম দিনেই অধিবেশনের মধ্যকালে প্রধান অতিথির ভাষণ উপলক্ষ করে উদ্দাম এক হট্টগোল শুরু হয়ে সভা পণ্ড হয়ে গেল। আর শুধু যে সেদিনের মতোই গেল তা নয়, আগামীকাল পরশুর আশাও রইল না। কারণ পরিস্থিতি শোচনীয় তো বটেই, আশঙ্কাজনকও। এই সামান্য সময়ের মধ্যেই সভা সজ্জা ভেঙে চুরে পুড়ে এমনই তছনছ হয়ে গেছে, তার থেকে সম্মেলনের ভবিষ্যৎ ললাটলিপি পরিষ্কার দেখা যাচ্ছে। ভয়ঙ্কর হইচইটা কমলে দেখা গেল সভায় সাজানো ফুলদানি ভেঙেছে, মঙ্গল ঘট ভেঙেছে, বরেণ্য মনীষীদের ছবি ভেঙেছে, কাঁচের গ্লাস ভেঙেছে। সেক্রেটারির বাড়ি থেকে সভাপতি, প্রধান অতিথি আর উদ্বোধকদের জন্য আনিত চেয়ার টেবিল ভেঙেছে এবং অভ্যর্থনা সমিতির সভাপতির নাকের হাড় ভেঙেছে। পুড়েছে প্যান্ডেলের বাঁশ, ডেকোরেটরের পর্দার চাঁদোয়া, স্থানীয় এক তরুণ শিল্পীর বহু যত্নে তৈরি মণ্ডপের রূপসজ্জা এবং পরোক্ষে সম্মেলন আহ্বানকারীদের কপাল। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে অর্থ এবং সামর্থ্য তো কম ব্যয় করেননি তারা। আয়োজনের ত্রুটি মাত্র ছিল না। বিশেষ আমন্ত্রিতদের সময় ও শ্রম বাঁচাতে এরা তাদের কলকাতা থেকে আনার জন্যে আকাশযানের ব্যবস্থা করেছিলেন। আকাশ থেকে ভূমিষ্ঠ হবা মাত্র উলুধ্বনি ও শঙ্খধ্বনি ব্যবস্থা রেখেছিলেন। মাল্যে চন্দনে তিলকে ভূষিত করে সসম্মানে গাড়িতে তুলিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের বিশ্রাম নিকেতনে। তাদের শ্রম না হলেও শ্রম অপনোদনের প্রচুর ব্যবস্থা ছিল, আর তার সঙ্গে ছিল কৃতার্থের ভঙ্গি। বাংলা সাহিত্যের ওই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিকপালেরা যে নিজ নিজ বহু মূল্যবান সময় ব্যয় করে উত্তর বাংলার এই সাহিত্য সম্মেলনকে গৌরবান্বিত করতে এসেছেন, এতে স্থানীয় আহ্বানকারীদের যেন কৃতজ্ঞতার শেষ নেই। প্রধান অতিথি অবশ্য মধ্যমণি, বাকিরাও সঙ্গগুণে প্রাপ্যের অতিরিক্তই পেয়েছেন। অন্তত অনামিকা দেবী তাই মনে করেছেন। এই নৈবেদ্য অমলেন্দু ঘটকের জন্যে, আমরা সর্বদেবতার একজন, তার সৎসঙ্গে স্বর্গবাস, এ তো শাস্ত্রের বচন। অনামিকা দেবী নিজে একথা ভাবলেও স্থানীয়রা তাকে অমলেন্দু ঘটকের থেকে কিছু কম স্তব করছিল না। বিশেষ করে মহিলা পাঠিকাকুল। অনামিকা দেবীর লেখায় নাকি তারা অভিভূত, বিচলিত, বিগলিত। তিনি নাকি মেয়েদের একেবারে হৃদয়ের কথা বুঝে লেখেন। মেয়েদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, আশা হতাশা, ব্যর্থতা, সার্থকতা অনামিকা দেবীর লেখনীতে যেমন ফোটে, তেমন বুঝি আর কারো নয়। উচ্ছ্বাসের ফেনাটা বাদ দিলেও এ কিছুটা যে সত্যি সে কথা অনামিকা দেবী কলকাতার বাইরে সুদূর মফস্বলে সভা করতে এসে অনুভব করতে পারেন। যারা দূর থেকে শুধু লেখার মধ্যে তাকে চিনেছে, ভালোবেসেছে, তাদের ভালোবাসাকে একান্ত মূল্য দেন অনামিকা দেবী। কলকাতায় থাকেন, সেখানেও অজস্র পাঠিকা, কে বা তাকে দেখতে আসে, কিন্তু এসব জায়গায় যেন এরা তাকে একটিবার শুধু চোখে দেখবার জন্যেই পাগল। এই আগ্রহে উৎসুক মুখগুলির মধ্যেই অনামিকা দেবী তাঁর জীবনব্যাপী সাধনার সার্থকতা খুঁজে পান। মনে মনে বলেন, হ্যাঁ, আমি তোমাদের লোক, তোমাদের নিভৃত অন্তরের কথাগুলি মেলে ধরবার জন্যেই আমার কলম ধরা। আমি যে দেখতে পাই ভয়ঙ্কর প্রগতির হাওয়ার মধ্যেও জায়গায় জায়গায় বন্দী হয়ে আছে সেই চিরকালে দুর্গতির রুদ্ধশ্বাস,
দেখতে পায় আজও লক্ষ লক্ষ মেয়ে সেই আলোহীন বাতাসহীন অবরোধের মধ্যে বাস করছে। এদের বাইরের অবগুণ্ঠন হয়তো মোচন হয়েছে, কিন্তু ভিতরের শৃঙ্খল আজও অটুট। কলকাতার বাইরে আসতে পেলে খুশি হন অনামিকা দেবী, কিন্তু এবারের পরিস্থিতি অন্য হয়ে গেল। অবশ্য সভায় এসে বসা পর্যন্ত যথারীতি সুন্দর সৌষ্ঠবযুক্ত পরিবেশ ছিল। এয়ারপোর্ট থেকে আলাদা আলাদা গাড়িতে করে উদ্বোধক, প্রধান অতিথি এবং সভানেত্রীকে আলাদা আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছিল। সভানেত্রীকে অভ্যর্থনা সমিতির সভাপতির বাড়িতে, উদ্বোধককে একটি বিশিষ্ট স্কুল বাড়িতে এবং প্রধান অতিথিকে স্বয়ং সেক্রেটারির বাড়িতে। আলাদা আলাদা করে রাখার কারণ হচ্ছে সম্যক যত্ন করতে পারার সুযোগ পাওয়া। তা সারা দিন যত্নের সমুদ্রে হাবুডুবুই খাচ্ছিলেন অনামিকা দেবী। বাড়ির একটি বউ কলকাতার মেয়ে, সে এত বেশি বিগলিত চিত্তে কাছে কাছে ঘুরছিল যেন তার পিত্রালয়ের বার্তা নিয়েই এসেছেন অনামিকা দেবী। উত্তরবঙ্গে ইতিপূর্বে আসেননি অনামিকা দেবী। ভালোই লাগছিল বেশ। অধিবেশনের পালা চুকলে যথারীতি আমন্ত্রিত অতিথিদের নিয়ে বহির্দৃশ্য দেখার ব্যবস্থা আছে, সেটাও ভালো লাগছিল। মোট কথা, কলকাতা থেকে আসার সময় যে ক্লান্তি এবং অবসাদ ধরনের একটা অনিচ্ছা গ্রাস করেছিল, এখানে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সেটা সহসা অন্তর্হিত হয়ে ভালোই লাগছিল আগাগোড়া। আর অবিরত একটা কথা মনে হচ্ছিল, কতখানি আগ্রহ আর উৎসাহ থাকলে এমনভাবে হরিদ্বার গঙ্গাসাগর এক করে এখানেও একটি সম্মেলনের আয়োজন ঘটিয়ে তোলা সম্ভব হয়। সেই আয়োজন ভয়ঙ্কর একটা নিষ্ঠুরতায় তছনছ হয়ে গেল। এই নিষ্ঠুরতা কার? মানুষের না ভাগ্যের? গোলমাল শুরু হওয়ার প্রথম দিকে সম্পাদক এবং স্বয়ং অভ্যর্থনা সমিতির সভাপতিও একে একে মাইকে মুখ দিয়ে অমায়িক কণ্ঠে করজোড়ে প্রার্থনা করছিলেন, আপনারা ক্ষান্ত হন, আপনারা শান্ত হন, আপনাদের যা বক্তব্য তা বলবার সুযোগ আপনাদের দেওয়া হবে, প্রতিনিধি স্থানীয় কেউ মঞ্চে উঠে আসুন। কিন্তু সে আবেদন কাজে লাগেনি। বাঁধ একবার ভেঙে গেলে কে রুখতে পারে উদ্দাম জনস্রোতকে? প্রধান অতিথির ভাষণের সুরে ক্ষিপ্ত হয়ে যারা সভায় একটা ঢিল নিক্ষেপ করে চিৎকার করে উঠেছিল, বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, এ কথা চলবে না, তারা ছাড়াও তো আরও অনেক ছিল যাদের বক্তব্য নেই, প্রতিবাদও নেই। আছে শুধু দুর্দম মজা দেখার উন্মাদ উল্লাস। ভাঙবার এবং পোড়াবার কর্তব্যভার এরাই গ্রহণ করেছিল, হয়তো বরাবর তাই করে। এ দায়িত্ব এরাই নেয়। সাদা পোশাক পরা পুলিশের মতো সর্বত্রই বিরাজ করে এরা শান্ত চেহারায়। প্রয়োজন না হলে হয়তো দিব্য ভদ্রমুখে তাড়িয়ে তাড়িয়ে রবীন্দ্রসঙ্গীত উপভোগ করে অথবা যন্ত্রসঙ্গীতে তাল দেয়। বড়জোর কোনো গায়িকার গানটা ভালো লাগলো, ভিড় থেকে আর একখানা হোক না দিদি বলে চেঁচিয়ে উঠে ঝুপ করে আবার বসে পড়ে। এর বেশি নয়। কিন্তু প্রয়োজন ঘটলে, বাঁধ ভাঙলে মুহূর্তে ওদের কর্তব্যবোধ সজাগ হয়ে ওঠে। ওরা সেই ভাঙা বাঁধ আরও ভেঙে বন্যা স্রোতকে ঘরের উঠানে ডেকে আনে। রেলওয়ে স্টেশনের কুলিদের মতো নিজেরাই হট্টগোল তুলে ঠেলাঠেলি গুতোগুতি করে এগিয়ে যায় চেয়ার ভাঙতে, টেবিল ভাঙতে, মণ্ডপে আগুন ধরাতে। ও রাস্তা শুধু ওই প্রথম টুকুর। সেটুকু করেছিল বোধহয় অতি প্রগতিবাদী কোনো দুঃসাহসিক দল। তারপর যা হবার হলো। মাইকের ঘোষণা, করজোর প্রার্থনা, কিছুই কাজে লাগলো না। ঢিলের পর ঢিল পড়তে লাগলো ঠকাঠক। অতএব উদ্যোক্তারা তাদের পরম মূল্যবান অতিথিদের নিয়ে পালিয়ে প্রাণ বাঁচালেন। সেক্রেটারির বাড়ি মণ্ডপের কাছে।
সেখানে এই বিশেষ 3 জন এবং অবিশেষ কয়েকজন এসে আশ্রয় নিলেন এবং সেখান থেকেই মণ্ডপের মধ্যেকার কলরোল শুনতে পেলেন। যারা অনেক আগ্রহ নিয়ে অনেক আয়োজন করে হয়তো দূর দূরান্ত থেকে সম্মেলনে যোগ দিতে এসেছিলেন, তারা ছত্রভঙ্গ হয়ে গেলেন। শিশু, বৃদ্ধ, মহিলা নির্বিশেষে দিক বিদিকে ছুটলেন, কারণ কিছুক্ষণের মধ্যেই ভাঙা পর্ব শেষ করে জ্বালানোর কাজে আত্মনিয়োগ করেছিল তারা। যাদের মাইক তারা বেগতিক দেখে দড়ি দড়া গুটিয়ে নিয়ে সরে পড়েছিল, তাদেরই একজনের হাত থেকে একটা মাইক কেড়ে নিয়ে কোনো একজন কর্তব্যনিষ্ঠ তারস্বরে গান জুড়েছিল, জীর্ণ প্রাণের আবর্জনা পুড়িয়ে দিয়ে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছিল সে গান। অমলেন্দু ঘটক ক্ষুব্ধ হাসি হেসে বললেন, রবীন্দ্রনাথ সকলেরই, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সকলের জন্যই তিনি গান লিখে গেছেন। তাড়াতাড়ি মঞ্চ থেকে নামতে গিয়ে কোচায় পা আটকে হোঁচট খেয়ে তার চশমাটা ছিটকে কোথায় পড়ে গিয়েছিল, তাই চোখ দুটো তার কেমন অদ্ভুত অসহায় অসহায় দেখতে লাগছে। উদ্বোধক বললেন, আমার মনে হয় এটা সম্পূর্ণ পলিটিক্স। সেক্রেটারির কান এবং প্রাণ সেই উত্তাল কলরোলের দিকে পড়েছিল, তবু তিনি এদের আলোচনায় যোগ দেওয়া কর্তব্য মনে করলেন। শুকনো মুখে বললেন, ঠিক তা মনে হচ্ছে না। পাড়ায় কতগুলো বদ ছেলেও আছে, তারা বিনা পয়সায় জলসার টিকিট চেয়েছিল, পায়নি, শাসিয়ে রেখেছিল, আচ্ছা আমরাও দেখে নেব, সভা করা ঘুচিয়ে দেব। তখন কথাটাই গুরুত্ব দিইনি, এখন বুঝছি শনি আর মনসার পুজো আগে দিয়ে রাখাই উচিত। সম্মেলনে আগত কয়েকজন কিন্তু ব্যাপারটাকে পাড়ার কতগুলো বদ ছেলের অসভ্যতা বলে উড়িয়ে দিতে রাজি হলেন না। তারা এর থেকে শৈলমারির গন্ধ পেলেন, নকশালবাড়ির পদধ্বনির আবিষ্কার করলেন, অর্থাৎ ব্যাপারটাকে জুড়িয়ে দিতে রাজি হলেন না তারা। সেক্রেটারির বড় বাড়ি, দালান বড়, অনেকেই ঢিল থেকে আত্মরক্ষা করতে এখানে এসে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে কেউ আলোচনার ধারা অন্য খাতে বওয়ালেন, গলার স্বর নামিয়ে বলাবলি করতে লাগলেন তারা প্রধান অতিথি অবিমৃষ্যকারিতা করেছেন। এরকম সভায় ফট করে আধুনিক সাহিত্য শ্লীলতা অশ্লীলতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হয়নি ওর। মৌচাকে ঢিল দিতে গেলে তো ঢিল খেতেই হবে, সাপের লেজে পা দিলে ছোবল। আরে বাবা, বুঝলাম তুমি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক, বাজারে তোমার চাহিদা আছে, যথেষ্ট নাম ডাক আছে, মানে সেইটুকু নিয়েই টিকে থাকো না বাবা। তা নয় তুমি হাত বাড়িয়ে হাতে ধরতে গেলে। যুগকে চেনো না তুমি? জানো না এই যুগ কাউকে অমর হতে দিতে রাজি নয়। সবকিছু ঝেঁটিয়ে সাফ করে নিজের আসন পাতবার সংকল্প নিয়ে তার অভিযান। অনামিকা দেবী ঘরের ভেতরে বসেছিলেন ভিআইপিদের সঙ্গে। তিনি বাইরের ওই কথাগুলো শুনতে পাচ্ছিলেন না, তিনি শুধু ওই রাজনীতিই শুনছিলেন আর ভাবছিলেন আগুন ধুমায়িত হয়েই আছে, যে কোনো মুহূর্তে জ্বলে উঠবার জন্যেই তার প্রস্তুতি চলছে। শুধু একটি দেশলাই কাঠির ওয়াস্তা। হয়তো ওই প্রস্তুতিটা ভিন্ন ভিন্ন, কিন্তু আগুন যখন জ্বলে ওঠে তখন সব আগুনের চেহারা এক, সেই ভাঙচুর তছনছ। কার জিনিস কে ভাঙছে, কে কাকে ক্ষতিগ্রস্ত করছে হিসেব নেয় না তার। হঠাৎ এই সময় ওই খবরটা এসে পৌঁছলো, মাইকের ডান্ডা ঠুকে অভ্যর্থনা সমিতির সভাপতির নাকের হাড় ভেঙে গেছে। খবরটা শুনে স্তব্ধ হয়ে গেলেন অনামিকা দেবী। সেই সদাহাস্যমুখ প্রিয়দর্শন ভদ্রলোকটি, তার বাড়িতেই অনামিকা দেবী রয়েছেন।
আর একদিনেই যেন একটি আত্মীয়তা ভাব এসে গেছে। ভদ্রলোকের নাম অনিল। তার মা কিন্তু তাকে ডাকছিলেন নেনু নেনু বলে। ভদ্রলোক হেসে বলেছিলেন, না, তুমি মান সম্মান কিছু রাখতে দেবে না মা। দেখুন, এত বড় ছেলেকে আপনার মতো একজন লেখিকার সামনে এই রকম একটা নামে ডাকা। সুন্দর ঘরোয়া পরিবেশ, এটা প্রীতিকর, অন্তত অনামিকা দেবীর কাছে। অনেক সময় অনেক বাড়িতে দেখেছেন অদ্ভুত আড়ষ্ট একটা কৃত্রিমতা। অনামিকা দেবী যে একজন লেখিকা, এটা যেন তারা অহরহ মনে জাগরুক না রেখে পারছেন না। বড় অস্বস্তিকর। অনামিকা দেবী তখন অনিল বাবুর কথায় হেসে বলেছিলেন, হতে অবাক হচ্ছি না আমি, আমারও একটি ডাকনাম আছে, যা শুনলে মোটেই একটি লেখিকা মনে হবে না। ভদ্রলোক বলেছিলেন, অধিবেশন হয়ে যাক, আপনার লেখার গল্প শুনবো। লেখার আবার গল্প কি? এসেছিলেন অনামিকা দেবী। অনিল বাবু বলেছিলেন, বাহ, গল্প নেই? আচ্ছা, গল্প না হোক, ইতিহাসই। কবে থেকে লিখছেন? প্রথম কিভাবে লেখার প্রেরণা এলো? কি করে প্রথম লেখা ছাপা হলো? এইসব। অনামিকা দেবী বলেছিলেন, বাল্মীকির গল্প জানেন তো? মরা মরা বলতে বলতে রাম। আমার প্রায় তাই। লেখা শব্দটা তখন উল্টো সাজানো ছিল, ছিল খেলা। সেই খেলা করতে করতেই দেখি কখন অক্ষর দুটো জায়গা বদল করে নিয়েছে। কাজেই কেন লিখতে ইচ্ছে হলো, কার প্রেরণা পেলাম, এসব বলতে পারবো না। অনিল বাবুর স্ত্রী বলেছিলেন, আচ্ছা, ওকে নাইতে খেতে দেবে না? যাও, এখন পালাও, গল্পে পরে হবে। সেই পরে আর পাওয়া গেল না। সমস্ত পরিবেশটাই ধ্বংস হয়ে গেছে। হঠাৎ ভয়ানক একটা কুণ্ঠা আসে অনামিকা দেবীর। নিজেকেই যেন অপরাধী অপরাধী লাগছে। এই অনিল বাবুর বাড়িতেই তো তার থাকা। এই বিপদের সময় অনিল বাবুর মা আর স্ত্রী হয়তো অনামিকা দেবীর অসুবিধে নিয়ে, আহার আয়োজন নিয়ে ব্যস্ত হবেন। হয়তো অনামিকা দেবীকে, না, ওরা যদিও বা না ভাবেন, নিজেই অপয়া ভাবছেন অনামিকা দেবী। ভাবার হেতু না থাকলেও ভাবছেন, আর ভেবে কুণ্ঠার অবধি থাকছে না। এখনই অনামিকা দেবীকে ওদের বাড়িতে গিয়ে ঢুকতে হবে, খেতে হবে, শুতে হবে। ইস, তার থেকে যদি তাকেও সেই স্কুল বাড়ির কোনো একটা ঘর দিত, কিন্তু তা দেবে না। মহিলাকে মহিলার মতো সসম্ভ্রমেই রাখবে, তাই স্বয়ং মূল মালিকের বাড়িতেই। অথচ অনামিকা দেবীর মনে হচ্ছে, আমি কি করে অনিল বাবুর মার সামনে গিয়ে দাঁড়াবো? হঠাৎ কানে এলো কে যেন বললে, নাকের হাড়? আরে ধুর, ও ওরকম কিছু মারাত্মক নয়। শুনে খারাপ লাগলো। মারাত্মক নয় বলেই কি কিছুই নয়? যে আঘাতে উৎসবের সুর যায় থেমে, নৃত্যের তাল যায় ভেঙে, বীণার তার যায় ছিঁড়ে, সেটাও দুঃখের বই কি? কত সময় ওই তুচ্ছ আঘাতে, কত মুহূর্ত যায় ব্যর্থ হয়ে। মারাত্মক নয়, কিন্তু বেদনাদায়ক নিশ্চয়ই। বাড়িটা যেন থমথম করছে, যেন শোকের ছায়া কোথায় লুকিয়ে আছে। অপ্রত্যাশিত এই আঘাত যে সেই উৎসাহী মানুষটার মনের কতখানি ক্ষতি করবে, তাই ভেবে শঙ্কিত হচ্ছেন জননী জায়া। হাসপাতাল থেকে রাত্রে ছাড়েনি, কাল কেমন থাকেন দেখে ছাড়বে। মন ভাঙা মা আর স্ত্রী অনামিকা দেবীর সঙ্গে সামান্য দু একটি কথা বলেন, তারপর সেই বউটির হাতের ওকে সমর্পণ করে দেন। যে বউটি কলকাতার মেয়ে, যে অনামিকা দেবীর পায়ে পায়ে ঘুরছে আজ সারাদিন। খিদে নেই বলে সামান্য একটু জল খেয়ে শুয়ে পড়লেন অনামিকা দেবী।
বউটি ওর মশারি গুজে দিতে এসে হঠাৎ বিছানায় পায়ের দিকে বসে পড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনি এত নতুন নতুন প্লট গল্প লিখছেন, তবু আপনাকে একটা প্লট আমি দিতে পারি? শুনে অনামিকা দেবীর মনের একটু সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। তার মানে আপন জীবন কাহিনী, যেটা নাকি অনেকেই মনে করে থাকে আশ্চর্য রকমের মৌলিক আর পৃথিবীর সব থেকে দুঃখবহ। হ্যাঁ, দুঃখই। সুখী সন্তুষ্ট মানুষেরা নিজের জীবনটাকে উপন্যাসের প্লট বলে ভাবে না, ভাবে দুঃখীরা, ভাবে দুঃখ বিলাসীরা। বউটিকে তো সারা দিন বেশ হাসি খুশি লাগছিল, কিন্তু হঠাৎ দেখলেন তার মুখে বিষণ্ণতা। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, আমি আপনাকে একটি প্লট দিতে পারি, তবে দুঃখ বিলাসী। নিজের প্রতি অধিক মূল্যবোধ থেকে যে বিলাসের উৎপত্তি। আমি আমার উপযুক্ত পেলাম না, এই চিন্তা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে সমস্ত পাওয়াটুকুকেও বিস্বাদ করে তুলে এরা অহরহই দুঃখ পায়। বউটির নাম নমিতা, অনিলবাবুর ভাগ্নে বউ। কিন্তু মামা শ্বশুরের বাড়িতে থাকে কেন সে? তার স্বামী কোথায়? এ প্রশ্ন অনামিকা দেবীর মনের মধ্যে এসেছিল, কিন্তু এ প্রশ্ন উচ্চারণ করা যায় না। তবু ভাবেননি হঠাৎ এক দীর্ঘশ্বাস শুনতে হবে। শুনে না বোঝার ভান করলেন, বললেন, আমাদের এই জীবনের পথের ধুলোই বাড়িতে উপন্যাসের উপাদান ছড়ানো, প্রতিনিয়তই জমছে প্লট। এই যে ধরো না, আজকেই যা ঘটে গেল, এও কি একটা নাটকের প্লট হতে পারে না? নমিতা যেন ঈষৎ চঞ্চল হলো। নমিতার এসব তত্ত্ব কথা ভালো লাগে না, তা বোঝা গেল, অথবা শোনেও নি ভালো করে। তাই কেমন যেন অন্য মনস্কের মতো বলল, হ্যাঁ তা বটে, কিন্তু এ তো একটা সাময়িক ঘটনা, হয়তো আবার আসছে বছর এর থেকে ঘটা করেই সাহিত্য সভা হবে। কিন্তু যে নাটক আর দুবার অভিনয় হয় না, তার কি হবে? অনামিকা দেবী ঈষৎ চকিত হলেন, যেন ওই রোগা পাতলা সুশ্রী হলেও সাদা সিধে চেহারার তরুণী বউটির মুখে এ ধরনের কথা প্রত্যাশা করেননি। আস্তে বললেন, তারও কোথাও কোনো সার্থক পরিসমাপ্তি আছেই? না, নেই। নমিতা খাট থেকে নামলো, মশারি গুজতে লাগলো, যেন হঠাৎ নিজেকে সংযত করে নিল। অনামিকা দেবী মশারি থেকে বেরিয়ে এলেন, বললেন, এক্ষুনি ঘুম আসবে না, বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। না না, আপনি ঘুমন, অনেক ক্লান্তি গেছে। আমি আপনাকে বকাচ্ছি দেখলে মামিমা রাগ করবেন। বাহ, তুমি কই বকছ? আমি তো বক বক করে উঠলাম। বসো বসো। নাকি তোমারই ঘুম পাচ্ছে? আমার ঘুম? মেয়েটি একটু হাসলো। অনামিকা দেবী আর ঘুরপথে দেরি করলেন না, একেবারে সোজা জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার স্বামীকে তো দেখলাম না, কলকাতায় কাজ করেন বুঝি? নমিতা একটু চুপ করে থাকলো, তারপর হঠাৎ বলে উঠল, কলকাতায় নয়, কাজ করেন ঋষিকেশে, পরকালের কাজ, সাধু হয়ে গেছেন। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। প্লটটা জলের মতো পরিষ্কার হয়ে গেল অতএব। যদিও এমন আশ্চর্য একটা প্লটের কথা আদৌ ভাবেননি অনামিকা দেবী। ভেবেছিলেন সাংসারিক ঘাত প্রতিঘাতের অতি গতানুগতিক কোনো কাহিনী বিস্তার করতে বসবে নমিতা, অথবা জীবনের প্রথম প্রেমের ব্যর্থতা, যেটা আরো অমৌলিক। প্রথম প্রেমে ব্যর্থতা ছাড়া সার্থকতা কোথায়? কিন্তু নমিতা নামের ওই বউটি যেন ঘরের এমন একটা জানালা খুলে ধরল, যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। অনামিকা দেবী অবাক হয়ে ভাবলেন,
সেই ছেলেটা যদি এতই এঁচড়ে পাকা, তো বিয়ে করতে গিয়েছিল কেন? কদিনই বা করেছে বিয়ে, এই তো ছেলে মানুষ বউ। আহা, ওকে আর একটু স্নেহ স্পর্শ দিলে হতো, ওকে আর একটু কাছে বসালে হতো। ওকে কি ডাকবেন? না, সেটা পাগলামি হবে। তাছাড়া আর হয়তো একটি কথাও মুখ দিয়ে বার করবে না ও। কোন মুহূর্তটা যে কখন কি কাজে বসে! এমনই হঠাৎ বেরিয়ে যাওয়া মুহূর্ত, হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়া মুহূর্ত, এরাই তো জীবনের অনেকখানি শূন্য করে দিয়ে যায়। আলোটা নিভিয়ে দিলেন, জানালার কাছে এসে দাঁড়ালেন। সম্পূর্ণ অপরিচিত একটা দৃশ্য। নিরন্ধ্র অন্ধকার, মাথার উপর ক্ষীণ নক্ষত্রের আলো, সমস্ত পটভূমিকাটা যেন বর্তমানকে মুছে দিচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বিছানায় এসে বসলেন। আর ঠিক সেই মুহূর্তে বকুল এসে সামনে দাঁড়ালো। সেই অন্ধকারে অন্ধকারে ওকে স্পষ্ট দেখা গেল না, কিন্তু ওর ব্যঙ্গ হাসিটা স্পষ্ট শোনা গেল। কি আশ্চর্য, আমাকে একেবারে ভুলে গেলে? স্রেফ বলে দিলে খাতাটা হারিয়ে গেছে? অনামিকা দেবী ওই ছায়াটার কাছে এগিয়ে গেলেন, বললেন, না না, হঠাৎ দেখতে পাচ্ছি হারিয়ে ফেলিনি, রয়েছে, আমার কাছেই রয়েছে। তোমার সব ছবিগুলোই দেখতে পাচ্ছি। ওই যে তুমি নির্মল নামের সেই ছেলেটার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছ, ওই যে তুমি তোমার বরদার সামনে থেকে মাথা নিচু করে চলে যাচ্ছ, ওই যে তোমার শেষদি পারুল আর তুমি কবিতা মেলানো মেলানো খেলা খেলছো, ওই যে তোমার মৃত্যু সায়নী মায়ের চোখ খোঁজা মুখের দিকে নিষ্পলক চেয়ে রয়েছ, সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মাতৃশোকের গভীর বিষণ্ণতার মধ্যেও তোমার উৎসুক দৃষ্টির প্রতীক্ষা। ওই মৃত্যুর গোলমালে দুটো পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা গিয়েছে বেড়ে, বাঁধটা খানিক গেছে ভেঙে। বকুলের বরদা তখন আর সর্বদা তীব্র দৃষ্টি মেলে দেখতে বসছেন না। না, বেহায়া বকুলটা পাশের বাড়ির ছেলেটার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে পড়ছে কিনা। হ্যাঁ, বকুলের বরদাই ওই গুরু দায়িত্ব মাথায় তুলে নিয়েছিল বকুলের বাল্যকাল থেকে। বকুলটা কোন ফাঁকে পিছলে সরে গিয়ে পাশের বাড়ির ছেলেটার মুখোমুখি হচ্ছে কিনা তা দেখায়। আচ্ছা, বাল্য আর কৈশোরের সীমারেখাটা বয়সের কোন রেখায় টানা হতো সে যুগে? বকুল জানে না সে কথা। বকুল 10-11 বছর বয়স থেকেই শুনে আসছে, ধাড়ি মেয়ে, তোমার বারান্দায় দাঁড়িয়ে থাকবার এত কি দরকার? ডিঙ্গি অবতার, এ বাড়ি ও বাড়ি বেরিয়ে বেড়ানো হচ্ছে, যাও না, সংসারের কাজ করোগে না। ছাদে ঘোরা হচ্ছিল কেন? বড় হয়েছ, সে খেয়াল কবে হবে? বর্দা বলতো, বাবা বলতেন, বর্দাই বেশি। আর বর্দার ওই শাসন বাণীর মধ্যে যেন হিত চেষ্টার চাইতে আক্রোশটাই প্রকট ছিল। পাশের বাড়ির ওই নির্মলটার যে এ বাড়ির বকুল মেয়েটার প্রতি বেশ একটু দুর্বলতা আছে, সে সত্য বর্দার চোখে ধরা পড়তে দেরি হয়নি। অতএব এদিক ওদিক কিছু দেখলেই বর্দার দেহের শিরায় শিরায় প্রবাহিত সনাতনী রক্ত উত্তপ্ত হয়ে উঠত এবং শাসনের মাত্রা চড়ে উঠত। বর্দা নির্মলকেও দু চোখের বিষ দেখত। সে কি নির্মল বড়লোকের একমাত্র ছেলে বলে? বকুলের মা বেঁচে থাকতে তবু বকুলের পৃষ্ঠবল ছিল। মা তার বড় ছেলের এই পারিবারিক পবিত্রতা রক্ষার কর্তব্য পালন দেখে রেগে উঠে বলতেন, তোর অত সব দিকে নজর দিয়ে বেরোবার দরকার কি? যা বারণ করবার আমি করব, তুমি দেখলেই তো আর ভাবনা ছিল না, বলতো বর্দা অম্লান বদনে, মার মুখের ওপরেই বলতো। তা দেখতে তো দেখি না, বরং আমাদের ওপর টেক্কা দিয়ে মেয়েকে আশকারা দেওয়াই দেখি। খুব মনের মতো মেয়ে কিনা? মা চুপ করে যেতেন। শুধু কখনো কখনো মায়ের চোখের মধ্যে যেন আগুনের ফুলকি জ্বলে উঠত। তবু মা বকুলকেই কাছে ডেকে বলতেন,
দাদা যা ভালোবাসে না তা দাদার সামনে করো না। ছেলেবেলা থেকে মা বকুলদের শিখিয়েছেন, যা করবে সাহসের সঙ্গে করবে, লুকোচুরির আশ্রয় নিয়ে কিছু করতে যেও না। অথচ মা তার বড় ছেলের তিক্ত ব্যঙ্গের মুখটা মনে করে বলতেন, সামনে করো না, বলতেন না কোনো সময়ই করো না। কিন্তু মা আর বকুলের ভাগ্যে কতদিনই বা ছিলেন। মৃত্যুর অনেক দিন আগে থেকেই তো সংসারের দৃষ্টিতে মৃত হয়ে পড়েছিলেন। ছায়া দিতে পারতেন কই? তারপর তো প্রখর সূর্যালোকের নিচে সনাতনী সংসারের চাঁটার তলায় বর্দার সঙ্গে মুখোমুখি অকারণেই হঠাৎ ভালো বসতো বর্দা। ও বাড়ির জানালার দিকটা হাঁ করে তাকিয়ে কি করছিলি? বলতেন, বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে ইশারায় কথা হচ্ছিল। অপরাধটা সত্যি হোক বা কাল্পনিক হোক, প্রতিবাদ করবার সাহস ছিল না বকুলের। বকুল শুধু মাথা হেঁট করে অস্বস্তি বলতো, কার সঙ্গে আবার? বলতো, জানালার দিকে দাঁড়াতে যাব কেন? এর বেশি জবাব দেবার সাহস ছিল না বকুলের। বকুলের ভয়ে বুক জিপ করত। এ যুগের মেয়েরা যদি বকুলের সেই অবস্থাটা দেখতে পেত, না জানি কত জোরেই হেসে উঠত। অনামিকা দেবীর ভাইজিটাই যদি দর্শক হতো সেই অতীত ছবির, তাও হয়তো হেসে উঠত না। ওর প্রাণে মায়া মমতা আছে। ও হয়তো শুধু মুখে রেখায় একটি কৃপার প্রলেপ দিয়ে বলতো, বেচারা। তা শুধু ভাইজি কেন, অনামিকা দেবীরও তো ওই ভীরু নির্বোধ মেয়েটার দিকে তাকিয়ে মনে হচ্ছে, বেচারা কি ভীরু কি ভীরু। কিন্তু ভীরু হওয়া ছাড়া উপায় বা কি ছিল বকুলের? কার ভরসায় সাহসী হবে? পাশের বাড়ির সেই ছেলেটার ভরসায়? অনামিকা দেবীর মুখে সূক্ষ্ম একটি কৃপার হাসি ফুটে ওঠে। হাতে একবার হাত ছোঁয়ালে শীতের দিনে ঘেমে যেত ছেলেটা। একটু ভালোবাসা মতো কথা কইতে গেলে কথাটা জিভে জড়িয়ে যেত তার জেঠি পিসির ভয়ে চোখে সর্ষে ফুল দেখত। তার জেঠি পিসিদের তো ভীষণভাবে রাইট ছিল তখন শাসন করবার। নির্মল নামের সেই ছেলেটা তার দুর্দান্ত এক জেঠির ভয়ে তটস্থ থাকত। জেঠির ঘ্রাণ শক্তিটা ছিল তীব্র। বিড়ালরা যেমন মাছ বস্তুটা বাড়ির যেইখানেই থাকুক না তার আঘ্রাণ পায়, জেঠিও তেমনি বাড়ির যেখানেই কোনো অপরাধ সংঘটিত হোক তার ঘ্রাণ পেতেন। অতএব নির্মলদের তিনতলায় ছাতের সিঁড়ির ঘরটাতে, অথবা 7 জন্ম ধুলো হয়ে পড়ে থাকা বাড়ির পিছন দিকের চাতালটাতে যখন বেশ নিশ্চিন্ত নিরাপদ ভেবে ওরা 2 মিনিট দাঁড়িয়ে কথা বলছে, হঠাৎ জেঠির সাদা ধবধবে থান ধুতির আঁচলের কোণটা ওদের চোখের সামনে তুলে উঠল। ও মা, নির্মল তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি গরু খোঁজা করে খুঁজে বেড়াচ্ছি। ওই 2 মিনিটের আগের মিনিটটাই নির্মল জেঠিমার চোখের সামনে ছিল। মানে আর ইচ্ছে করেই চোখের সামনে ঘোরাঘুরি করে এসেছিল, যাতে তার অনুপস্থিতির পিরিয়ডটা অনেকক্ষণের ধূসরতায় ছড়িয়ে না পড়ে। তবু জেঠিমা ইতিমধ্যেই নির্মলকে গরু খোঁজা খুঁজে ফেলে বাড়ির এই অব্যবহৃত অবান্তর জায়গাটায় খুঁজতে এসেছেন। কিন্তু খোঁজার কারণ সেটা তো অনুক্তই থেকে যায়। জেঠিমার বিস্ময়োক্তিটায় যে শ্রোতা যুগলের বুকের মধ্যেটা ছুরি দিয়ে কেটে কেটে নুন দেয়। ও মা, বকুলে যে এখানে, কতক্ষণ এলি মা? আহা, মা হারা প্রাণ, বাড়িতে তিষ্ঠতে পারে না, ছুটে ছুটে পাড়া বেরিয়ে বেড়ায়। আয় মা আয়, আমার কাছে এসে বস। অতএব মাতৃহীনা বালিকাকে ওই মাতৃস্নেহ ছায়ায় আশ্রয় নিতে গুটি গুটি এগোতে হয়। নির্মল তো আগেই হাওয়া হয়ে গেছে, কোনো বানানো কৈফিয়তটুকু পর্যন্ত দেবার চেষ্টা না করে।
জেঠিমা বাল বিধবা, জেঠিমা অতএব নিঃসন্তান, কিন্তু জেঠিমার সীমাহীন স্নেহ সমুদ্র সর্বক্ষণ অভিষিক্ত করছে দেবর পুত্র কন্যাদের। সেই অভিষিক্ত প্রাণগুলো কি এমনই অকৃতজ্ঞ হবে যে তার প্রতি সশ্রদ্ধ সমীহশীল হবে না? বকুলেরই বা উপায় কি সেটা না হবার? বকুলকেও জেঠির সঙ্গে সঙ্গে হয়তো তার নিরিমিষি রান্নাঘরের দরজায় গিয়ে বসতে হতো এবং জেঠি শাক বাছতে বাছতে কিংবা খুন্তি নাড়তে নাড়তে সুমধুর প্রশ্ন করতে, তা হাঁ রে বকুল, তোর বাবা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে? তোর বিয়ের কিছু করছে না? বলা বাহুল্য, বকুলের দিক থেকে এ প্রশ্নের তো কোনো জবাব যেত না। জেঠি পুনঃ প্রশ্ন করতেন, হচ্ছে কোনো কথাবার্তা? শুনতে পাস কিছু? তারপর এই নিরুত্তর প্রাণীটার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে নির্মলের মায়ের দিকে তাকিয়ে বলতেন, বুঝলে ছোট বউ, মেয়ের বিয়ে টিয়ে আর দিচ্ছে না বকুলের বাবা, লাউ কুমড়োর মতো পাড় রাখবে। নির্মলের মা মানুষটা বড় সভ্য ছিলেন, এ ধরনের কথায় বিব্রত বোধ করতেন, কিন্তু দুর্দণ্ড প্রতাপ বড় জায়ের কথার ওপর কথা বলার ক্ষমতা তার ছিল না। তিনি অতএব শ্যামকুল দুই রাখার পদ্ধতিতে বলতেন, মাটি মারা যাওয়াতে আরো গড়িয়ে গেল, নইলে দিদি হয়ে যেত এতদিনে। ভদ্রলোক আরো 3-3টে মেয়ে তো পার করেছেন। জেঠিমা এই যুক্তিতে থেমে যেতেন না, তেতো তেতো গলায় বলতেন, করেছেন তখন সময়কালে, মেয়েরা নিজেরা ছক্কা পাঞ্চা হয়ে ওঠার আগে, এবার ক্রমশ যত শেষ তত বেশ। বকুল হলো নোবেল পড়া একেলে মেয়ে, ও হয়তো একখানা লপ টপ করে বসে বাপকে বলে বসবে, বাবা হাড়ি ডোম বামুন গায়ের যাই হোক অমুক ছেলেটার সঙ্গে বিয়ে করতে চায়। কি রে বকুল, বলবি নাকি? জেঠিমা হেসে উঠলেন। জেঠিমার সামনের একটা দাঁত ভাঙা ছিল, সেই ভাঙা দাঁতের গহ্বর দিয়ে হাসিটা যেন ছিটকে ছিটকে বেরিয়ে আসতো, কিন্তু জেঠি স্নেহময়ী, তাই জেঠি মিনিট কয়েক পরেই বলে উঠলেন, বকুল কুমড়ো ফুলের বড়া ভাজা খাবি? কেন না, কেন? পুটুলি বাটা দিয়ে মুচমুচে করে ভেজেছি, নে একখানা ধর। তোর যখন এ বাড়িতে পেত মেলি, তুই তো তখন ক্যাথায় শোয়া মেয়ে, তোর মা মাঝে মাঝে বেড়াতে আসতো, তাই একদিন এই কুমড়ো ফুলের বড়া ভাজছি, বললাম গরম গরম ভাজছি, কাও দুখানা। খেয়ে অবাক, বলে পিটুলি বাটা দিয়ে যেমন বড়া হয় এ তো কখনো জানি না, ডাল বাটা দিতে হয় তা জানি। বকুলের সেই আবেগ থরথর মুহূর্তের ওপর চিলের ডানার ঝাপটা বসিয়ে ছিনিয়ে নিয়ে এসে এই রকম সব আলাতো পালাতো অবান্তর কথা বলতে শুরু করতেন জেঠি। হয়তো বা কিছু খাইয়ে ছাড়তেন, অবশেষে বকুলকে তার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে তবে ফিরতেন। আর শেষ বেশ আর একবার বলতেন, তোর বাপকে এবার ধরতে হবে দেখছি, সমস্ত মেয়ে শূন্য প্রাণ নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াবে, ঘর সংসারে মাথা দেবে না, আর বাপ বসে বসে পরিবারের শোকে তুষ হয়ে থাকবে, এটা তো ন্যায্য নয়। বকুল মরমে মরে যেত, বকুল লজ্জায় লাল হয়ে যেত, বকুল মাথা তুলতে পারত না। ওই মাথা নিচু চেহারাটার দিকে তাকিয়ে অনামিকা দেবীর আর একবার মনে হলো, বেচারা জেঠির এই ন্যায্য কথাটার উল্টির জ্বালা সহজে মিটত না। অনেক দিন ধরেই তাই ও বাড়ির চৌকাঠে বকুলের পদচিহ্ন পড়ত না। সমস্ত আবেগ আকাঙ্ক্ষাকে দমন করে বকুল আপন খাতাপত্রের জগতে নিমগ্ন থাকতে চেষ্টা করত, কিন্তু সে তপস্যা কি স্থায়ী হতো? দুর্বার একটা আকর্ষণ যেন অবিরত টানতে থাকতো বকুলকে ওই বাড়িটার দিকে। তাছাড়া ও বাড়ির রাস্তার দিকের জানালায় ছাতের আলসে একখানি বিষণ্ণ বিষণ্ণ মুখ মিনতির ইশারায় তপভঙ্গ
করে ছাড়ত। ভাবলে হাসি পায়, একটা পুরুষ ছেলে প্রায় একটা ভীরু লাজুক তরুণীর মেয়ের ভূমিকায় রেখে দিত নিজেকে। বকুল ওই আবেদন ভরা চোখের আহ্বানকে অগ্রাহ্য করতে পারত না। বকুল আবার একদিন কোনো একটা ছুতো করে আসতে ও বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতো। বকুলের সেই ছুতোটা হয়তো আদৌ জোরালো হতো না, কাজেই ছুতোটা অতি সহজেই ছুতো বলেই ধরা পড়ত। কিন্তু অবোধ বকুল আর তার অবোধ প্রেমাস্পদ দুজনেই ওরা ভেবে নিত বড়দের বেশ ফাঁকি দেওয়া গেল। যেমন একদিনের কথা, বাবার আবার হাঁপানির টানের মতো হয়েছে, আর হোমিওপ্যাথির ওপর বকুলের বাবার আস্থা, এবং পাশের বাড়ির নির্মল নাকি কোন একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের নাম জানে। এ কি একটা কম বড় ছুতো? অতএব বকুল এসে অনায়াসেই নির্মলের মার কাছে জিজ্ঞেস করতে পারে, কাকিমা, নির্মলদা কি বাড়িতে আছেন? বাবা বলছিলেন নির্মলদা নাকি একজন কোন হোমিওপ্যাথিক ডাক্তারকে চেনেন, মানে সেই হাঁপানির মতন আবার একটু স্পষ্ট স্পষ্ট করে নির্মলদা নামটা উচ্চারণ করতে হয়, যেন কিছুই না, যেন ওই নামটা উচ্চারণ করতে গিয়ে ওর গলা কাঁপে না, ওর বুকের মধ্যেটা কেমন যেন ভয় ভয় করে না। তবে নির্মলের মা মানুষটি নিতান্তই ভালো মানুষ, অতএব সরল চিত্ত। ওই ছেলেবেলা থেকে পরিচিত ছেলে মেয়ে দুটো যে আবার কোনো নতুন পরিচয়ের মধ্যে নতুন হয়ে উঠতে পারে এমন সম্ভাবনা তার মাথায় আসতো না, এবং তার ভালো মানুষ ছেলেটা এবং পাশের বাড়ির ওই নিরীহ মেয়েটা যে তার সঙ্গে এমন চাতুরি খেলা খেলতে পারে তা ভাবতেও পারতেন না। কাজে কাজে জানালা থেকে চোখের ডাক পেয়ে বিভ্রান্ত হয়ে চলে আসা বকুল ওর সামনে বেশ সপ্রতিভ গলায় বাড়ত, কাকিমা, নির্মলদা কি বাড়ি আছেন? কাকিমার এক মস্ত বাড়তি চটের আসন বোনা, তাই তিনি সংসারের কাজের ফাঁকে ফাঁকে প্রখরা বড় যা ও দজ্জাল ননদদের চোখ এড়িয়ে যখন তখনই ওই চটের আসন নিয়ে বসতেন। আর আসনের ঘর থেকে চোখ না তুলেই তিনি জবাব দিলেন, নির্মল এই তো একটু আগেই ছিল, আছে বোধহয়, দেখ গে দেখি ওর পড়ার ঘরে। বাবার আবার শরীর খারাপ হলো? আহা, তোর মা গিয়ে অবধি যা অবস্থা হয়েছে, মানুষটা আর বোধহয় বাঁচবে না। যা দেখ গে যা, কোন ডাক্তার কে জানে, আমাদের অনাদিবাবু তো। ততক্ষণে বকুল হাওয়া হয়ে গেছে, পৌঁছে গেছে নির্মলের পড়ার ঘর, মানে এদের 3 তলার ছাদের চিলে কোঠার ঘরে। কিন্তু এসে কি বকুল আর প্রেমাস্পদের বুকে আছড়ে পড়ত, নাকি নিবিড় সান্নিধ্যের স্বাদ নিত? কিচ্ছু না, কিচ্ছু না। এ যুগের ছেলেমেয়েরা সেকালের সেই জোলো জোলো প্রেমকে শহুরে গোয়ালে আর দুধের সঙ্গে তুলনা করবে। ধরো সেদিনেরই কথা। বকুল হাঁপাতে হাঁপাতে এসে বলতে হলো বাবার হাঁপানিটা আবার বেড়েছে। সেই পাপে নিজেরই হাঁপানি ধরে গেল। নির্মল এগিয়ে এসে হাতটাও ধরল না, শুধু কৃতার্থ মনের দৃষ্টিতে তাকিয়ে বলল, কাকে বললে? বললাম কাকিমাকে, এই মিছে কথা বলার পাপটি হলো তোমার জন্য। নির্মলের মুখে অপ্রতিভেদ ছাপ। খুব মিছে কথা আর কি, মেসোমশাই তো ভুগছেনই। নির্মলের মাকে বকুল কাকিমা বলে, নির্মলের জ্যাঠাইমাকে জ্যাঠাইমা। কিন্তু নির্মল বকুলের মাকে যে কোন নিয়মে মাসিমা বলতো আর বাবাকে মেসোমশাই কে জানে, তবে বলতো তাই। ডাকা হচ্ছিল কেন? এমনি, দেখা দেখা তো হয়ই না আর। অথচ লাইব্রেরি থেকে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের একখানা নতুন বই আনা পড়ে রয়েছে। বকুল উৎসুক গলায় বলে, কই? দেব পরে, আগে একটু বসবে তবে। বসে কি হবে? এমনি, খালি এমনি আর এমনি। নিজে যেতে পারেন না বাবু? নিজে? নির্মল
একটা ভয়ের ভান করে বলে, ও বাবা, তোমার বড়দার রক্তচক্ষু দেখলেই গায়ের রক্ত বরফ হয়ে যায়। যা করে তাকান আমার দিকে। বড়দা তোমার থেকে কি এমন বড় শুনি যে এত ভয়? বাবা তো কিছু বলেন না, মা তো তোমাকে কত, হ্যাঁ, মাসিমা তো কত ভালোবাসতেন, গেলে কত খুশি হতেন। কিন্তু বড়দা মানে বেশি বড় না হলেও সাংঘাতিক ম্যান। পুলিশ অফিসার হওয়ায় ওর উপযুক্ত পেশা ছিল। আর আমারই বুঝি খুব পিসি আর জেঠির সামনে পড়ে গেলে, এই আজকে পড়নি তো? না, জেঠিমা বোধহয় পুজোর ঘরে আর পিসি রান্নাঘরে। সত্যি ওদের জন্য তোমার। নির্মল একটা হতাশ নিঃশ্বাস ফেলে। বকুলের চোখে আবেগের ছায়া। বকুল ক্ষুব্ধ অভিমানের গলায় বলে, সত্যি ওদের জন্য তোমার, বলে নিঃশ্বাস ফেললেই তোমার ওই সব কাজ মিটে গেল। কেমন? কি করব বলো? ঠিক আছে, আমি আর আসছি না। না না, লক্ষ্মীটি রানীটি, অত শাস্তি দিও না। ওই প্রেম সম্বোধনের দৌড় ওই পর্যন্তই। আর প্রেমালাপের নমুনাও তো সেই লাইব্রেরির বই। আর কেউ আসছে কিনা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কেউ এসে তো কোনো দৃশ্যই দেখবে না, তবু ভয় ভয় ভয়। ভালোবাসা মানেই ভয়। বারে বারেই মনে হয় পিছনে বুঝি কেউ এসে দাঁড়ালো। বারে বারেই মনে হয় বাড়িতে হঠাৎ খোঁজ পড়লেই ধরা পড়বে বকুল নির্মলদের বাড়ি গেছে। সেই ধরা পড়ার সঙ্গে সঙ্গেই তো ধরা পড়ে যাবে ওই ছুতোই। বাবা বলবেন, কই নির্মলকে বলতে যেতে তো বলিনি, শুধু বলেছিলাম নির্মলদের বাড়িতে তো বড় বড় অসুখের হোমিওপ্যাথি চলে। আর দাদা বলবে, ও বাড়িতে গিয়েছিলে কি জন্যে? ও বাড়িতে কি দরকার ওখানে? ঢিঙ্গি মেয়ের এত স্বাধীনতা কিসে? তবু না এসেও তো পারা যায় না। তবে এ বাড়িতে মুখোমুখি কেউ বলে ওঠে না, এ বাড়িতে এসেছো কি জন্যে, এ বাড়িতে এত বেহায়ামি করো কেন। এ বাড়িতে যেন শেয়ানে শেয়ানে কোলাকুলি। দৈবাত যদি জেঠি এসে উপস্থিত নাও হন, সিঁড়ি দিয়ে নিচে নামার সময় তো কারুর না কারুর সঙ্গে দেখা হয়েই যাবে, হয়তো পিসিরই সঙ্গে। পিসিও ভুরু কুচকে বলবে, বকুল যে, কতক্ষণ এসেছিস? বকুলকে বলতে হবে, এই একটু আগে। কোথায় ছিলি? কই দেখিনি তো। নির্মলদার লাইব্রেরির একটা বই দেবেন বলেছিলেন। ও বই, তা ভাইপোটাকে একটা পাঠিয়ে দিলেও তো পারিস বাচ্চা। বাপের এই অসুখ, আর তুই ডাগর মেয়ে বই বই করে তাকে ফেলে রেখে এসেছিস। আবার সেই হাঁপাতে হাঁপাতে 3 তলার ছাদে যাও। নির্মল ছিল বাড়িতে? হ্যাঁ। গলার মধ্যে মরুভূমি, চোখের সামনে অথই সমুদ্র, তবু সেই গলাকে ভিজিয়ে নিয়ে বলতে হয়, হ্যাঁ, এই যে দিলেন বই। নাটক নোবেল? না, গল্পের বই। ওই একই কথা। তাই এ বয়সে এত বয়সী নাটক নোবেল না পড়াই ভালো মা। কেবল কুচিন্তা মাথায় আসার করে। বাবা গা করছেন না তাই, নচেত বিয়ের বয়স হলে তো এতদিনে 2 ছেলের মা হয়ে বসতিস। এই উপদেশ, এই ভাষা। তাই বকুল বলে, এই ছাদ থেকে ছাদে যদি অদৃশ্য হয়ে উড়ে যাওয়া যেত, প্রভাত মুখুজ্জের মনের মানুষের গল্পের মতো। যা বলেছ, সত্যি ভীষণ ইচ্ছা হয় স্বপ্নে কোনো একটা শেকড় পেলাম, যা মাথায় ছোঁয়ালেই অদৃশ্য হয়ে যাওয়া যায়। তোমার মাথায় আর আমার মাথায় ঠেকিয়ে নিয়ে বেশ সকলের নাকের সামনে বসে গল্প চালানো যায়। হঠাৎ ভীরু নির্মল একটা সাহসী কাজ করে বসে। সম্মুখবর্তিনীর একখানা হাত চেপে ধরে হেসে বলে বসে, অদৃশ্য হলে বুঝি শুধুই গল্পে ছাড়বো? আহ ধ্যাৎ, ওই আহার সঙ্গে সঙ্গে অবশ্য হাত ছাড়ানো হয়ে গেছে। ছাদ থেকে ছাদে একটা সিঁড়ি ফেলার থাকলে বেশ হতো, ডিটেকটিভ গল্পের যেমন দড়ির মই থাকে। হ্যাঁ, এমনই সব কথা।
কিন্তু কেন যে ওই সব দুরূহ পথের চিন্তা তা দুজনের একজনও জানে না, শুধু জানে দেখা হওয়াটাই শেষ কথা। বকুল এ যুগের এই অনামিকা দেবীর ভাইঝির মতো বলে উঠতে পারবার কথা কল্পনাও করতে পারত না। আগে মনস্থির করো বাড়ির অমতে বিয়ে করতে পারবে এবং বিয়ে করে বউকে রাজার হালে রাখতে পারবে, তবে প্রেমের বুলি কপচাতে এসো। বকুলের যুগ অন্য ছিল। বকুল মেয়েটাও বোধহয় আরো বেশি অন্য টাইপের ছিল। তাই বকুলের অভিমান ছিল না, অভিযোগ ছিল না, শুধু ভালোবাসা ছিল। মানে সেই গোয়ালার দুধের জোলো ভালোবাসায়। বকুল বলল, কই বইটা দাও, পালায়। এসেই কেবল পালায় পালায়, তবে কি করব? বাহ, যদি যেতে না দিই, আটকে রাখি। ইস, ভারী সাহস। আটকে রেখে করবে কি? কিছু না, এমনি। সঙ্গীন মুহূর্তগুলো এইভাবেই ব্যর্থ করত নির্মল, কারণ ওর বেশি ক্ষমতা তার ছিল না। ওই ছেলেটার দিকে তাকিয়েও মায়া হয় অনামিকা দেবীর, বলতে ইচ্ছে করে বেচারা। কিন্তু সেদিন ওই বেচারারও রেহাই পায়নি, শেষ রক্ষা হয়নি। যখন বইটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছে, সামনেই জেঠি জবের মালা হাতে। ও মা, কি কাণ্ড! বকুল, তুই এখানে? ওদিকে তোদের বাড়ি থেকে তা বই নিতে এসেছিলি বুঝি? আমি তো তা জানি না। তাহলে বলে দিতাম তোর ভাইপোকে। আমি এসেছি ছাদটা পরিষ্কার আছে কিনা দেখতে, দুটো বড়ি দেবো কাল। কাল বড়ি দেবেন জেঠি, আজ তাই জবের মালা হাতে ছুটে এসেছেন ছাদ পরিষ্কার আছে কিনা দেখতে। আর ভাইপো, সে খবরটা সম্পূর্ণ কল্পিতও হতে পারে। জানা তো আছে বকুল বাড়ি গিয়ে ভেরিফাই করতে যাবে না, অথবা সত্যিই হতে পারে বড়দা যেই টের পেয়েছে বকুল বাড়ি নেই, চর পাঠিয়েছেন। কলকাতার দক্ষিণ অঞ্চলে রাজেন্দ্রলাল স্ট্রিটের একেবারে রাস্তার উপর বয়সের ছাপ ধরা এই বাড়িখানার দোতলায় সাবেকি গড়নের টানা লম্বা দালানের উঁচু দেওয়ালে সিঁড়ির একেবারে মুখোমুখি চওড়া ফ্রেমের বেষ্টনীর মধ্যে আবদ্ধ যে মুখখানি দীপ্যমান, সে মুখ এ বাড়ির মূল মালিক প্রবোধচন্দ্র মুখোপাধ্যায়ের। চারিদিকে খোলা জমির মাঝখানে সস্তায় জমি কিনে তিনি এই বাড়িখানি বানিয়ে একান্নবর্তী পরিবারের অন্ন বন্ধন ছিন্ন করে এসে আপন সংসারটি প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমান মালিকরা অর্থাৎ প্রবোধচন্দ্রের পুত্ররা এবং তাদের বড় হয়ে ওঠা পুত্ররা অবশ্য এখন প্রবোধচন্দ্রের দূরদর্শিতার অভাবকে ধিক্কার দেয়, কারণ আশেপাশের সেই ফেলা ছড়া সস্তা জমির 2-4 কাঠা জমি কিনে রাখলেও এখনকার বাজারে সেইটুকু জমি বেচেই লাল হয়ে যাওয়া যেত। কিন্তু অদূরদর্শী প্রবোধচন্দ্র কেবল নিজের মাপের মতো জমি কিনে আজে বাজে প্ল্যানে শুধু একখানা বাড়ি বানিয়ে রেখে কর্তব্য শেষ করেছিলেন, যে বাড়িটায় তার পুত্র পৌত্র বর্গের মাথা গুজে থাকাটুকু পর্যন্তই হয়, তার বেশি হয় না। অথচ সুপরিকল্পিত নকশায় ফ্ল্যাট বাড়ির ধাঁচে বাড়িটা বানালে যে একতলার খানিকটা অংশ ভাড়া দিয়ে কিছুটা আয় করা যেত এখন, সেটা সেই ভদ্রলোকের খেয়ালেই আসেনি। এদেরও অথচ খেয়ালে আসে না। ফ্ল্যাট শব্দটাই তখন অজানা ছিল তাদের। তখন সমাজে ফ্ল্যাটের অনুপ্রবেশ ঘটবার আভাসও ছিল না। বাড়ি ভাড়া, বাসা ভাড়া, ঘর ভাড়া, এই তো কথা। খেয়াল হয় না বললেই যখন তখন সমালোচনা করে। তবে হ্যাঁ, স্বীকার করে ঘরটরগুলো ঢাউস ঢাউস আর ফালতু ফালতু এদিক ওদিক খুদে খুদে ঘরের মতন থাকায় ফেলে ছড়িয়ে বাস করার সুবিধে আছে। কিন্তু ওই যে লম্বা দালানটা একতলায় দোতলায়, কি কাজে লাগে ও দুটো? যখন সপরিবারে পিঁড়ি পেতে পংক্তি ভোজনে বসার ব্যবস্থা ছিল, তখন নিচের তলায় দালানটা যদিও বা কাজে লাগতো। এখন তো তাও নেই। এখন তো আর
পরিবারের সকলেই একান্নভুক্তি নয়। যারা আছেন তারা নিজ নিজ অন্ন পৃথক করে নিয়েছেন এবং খাবার জন্য এলাকাও ভাগ করে নিয়েছেন। প্রবোধচন্দ্রের বড় ছেলে অবশ্য এখন আর ইহ পৃথিবীর অন্ন জলের ভাগিদার হয়ে নেই। তার বিধবা স্ত্রী একতলায় নিজস্ব একটি পবিত্র এলাকা ভাগ করে নিয়ে আপন হবিষ্যান্নে সুচিতা রক্ষার মধ্যে বিরাজিত। তারই জ্যেষ্ঠ পুত্র অপূর্ব দোতলায় ঘর বারান্দা ঘিরে নিয়ে নিজের মেলেচ্ছপনার গণ্ডির মধ্যে বিরাজমান। অপূর্বর আর দুই ভাই চাকরি সূত্রে ঘর ছাড়া। তারা দুই বাদ কোনো ছুটিতে কেউ আসে, কোনোদিন মায়ের রান্না করে, কোনোদিন বৌদির রান্না করে, আর কোনো দিন নেমন্তন্ন খেয়েই কাটিয়ে চলে যায়। একজন থাকে রেঙ্গুনে, একজন ত্রিপুরায়, যেতে আসতেই সময় যায়। নেমন্তন্ন জোটে কাকাদের ঘরে, শ্বশুর বাড়ির দিকের আত্মীয়দের বাড়িতে, কদাচ বড় পিসির বাড়ি। কলকাতায় বড় পিসি চাঁপায় আছে। প্রবোধচন্দ্রের মেজ ছেলে, যার নাম কানু, তার সংসার নিয়ে দোতলার আর এক অংশে বাস করেন তিনি। তার গিন্নি বাতের রোগী, নড়াচড়া কম। ছেলে মেয়েরা চাপা আর মুখচোরা স্বভাবের, তাদের সারা শব্দ খুব কম পাওয়া যায়। মেজ কানুও তার বড়দা বড় বৌদির নীতিতে বিশ্বাসী। মেয়েদের যত তাড়াতাড়ি পেরেছেন বিয়ে দিয়ে ফেলেছেন। বিবাহিতা মেয়েদের আসা যাওয়া কম, কারণ কানু নামের ব্যক্তিটি আয় ব্যয় সম্পর্কে যথেষ্ট সতর্ক। হৃদয়কে প্রশ্রয় দিতে গেলেই যে পকেটের প্রতি নির্দয়তা হবে তা তিনি বোঝেন, বুঝতেও হয়, কারণ সম্প্রতি অবসর নিয়েছেন। আর আছেন প্রবোধচন্দ্রের সেজ ছেলে, ডাকনাম মানু, ভালো নাম প্রতুল, বর্তমানে যিনি ছোট। এ পরিবারের পোশাকি নামের ব্যাপারে প্রয়ের প্রতাপ প্রবল। সুবল নামের যে ছোট ছেলেটি একদা প্রবোধচন্দ্রের সংসারে সম্পূর্ণ বহিরাগতের ভূমিকায় নির্লিপ্ত মুখে ঘুরে বেড়াতো, সংসার করেনি, সে অনেক দিন আগে চলে গেছে তার জায়গা ছেড়ে দিয়ে। বকুল আর সুবলে পিঠোপিঠি ছিল, দুজনেই নাম ধরে ডাকত। সেজ ভাই মানুকেই বরাবর ছোটদা বলে বকুল। ছোটদা রান্নাঘরেই বকুলের ঠাঁই। প্রবোধচন্দ্রের এই সৃষ্টি ছাড়া ছোট মেয়েটা তো চিরদিনের জন্যই এই সংসারের শিকড় গেড়ে বসে আছে। মৃত্যুকালে প্রবোধচন্দ্র তার পুরনো বাড়ির নবনির্মিত তিনতলার ঘর বারান্দা ছাদ ইত্যাদি কেনই যে তার চির বিরক্তি ভাজন হাড় জ্বালানি ছোট মেয়ের নামে উইল করে দিয়ে গেছিলেন সে এক রহস্য। তবে দিয়ে গিয়েছিলেন তার পুত্রদের চমকিত, বিচলিত ও গোত্রান্তরিত কন্যাদের ঈর্ষিত করে। তিনতলার ওই ঘরের সংলগ্ন এক টুকরো ঘরের মতো আছে রান্না বাবদ কাজে লাগাতে, কিন্তু সে কাজে কোনো দিন লাগেনি সেটা। সেখানে অনামিকা দেবীর ফালতু বই কাগজের বোঝা থাকে স্তূপীকৃত হয়ে। পিতৃগোত্রের মধ্যে অবিচল থেকে অনামিকা অবিচল সাহিত্য সাধনা করে চলেছেন। অনামিকার আমলে প্রবোধচন্দ্রের মতো রক্ষণশীল ব্রাহ্মণের ঘরে বিয়ে না হয়ে পড়ে থাকা মেয়ের দৃষ্টান্ত প্রায় অবিশ্বাস্য। তবু এ হেন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল নেহাতি ঘটনা চক্রে, না কোনো উল্লেখযোগ্য কারণে নয়, স্রেফ ঘটনা চক্রে। নামের আগে চন্দ্রবিন্দু হয়ে যাওয়া সেই প্রবোধচন্দ্রের রাস খুব ভারী না হলেও গোয়ার তুমি ছিল প্রবল। তিনটে মেয়ের যথা বয়সে যথারীতি বিয়ে দিয়ে এসে ছোট মেয়ের বেলায় তিনি যে হেরে গেলেন সেটা মেয়ের জেদ অথবা তার চিরকুমারী থাকবার বাসনায় নয়, নিতান্তই নিজের আলস্য বশত। অথবা শুধুই আলস্য নয়, আরো কিছু সূক্ষ্ম কারণ ছিল। তার 4 ছেলে আর 4 মেয়ের মধ্যে 7টাই তো হাত ছাড়া হয়ে গিয়েছিল। ছেলেদের মধ্যে 3টিকে নিয়ে নিয়েছিল বউরা, অর্থাৎ পরের মেয়েরা। সেই ছেলেদের পোশাকি এক একটা গাল ভরা নাম থাকলেও ডাক নাম তো ওই ভানু, কানু আর মানু। বাকি ছেলেটাকে পরের কোনো মেয়ে দখল করে নিতে পারেনি, কারণ সুবল নামের সেই ছেলেটাকে তো কারো দখলে পড়বার আগেই ভগবানই নিয়ে নিয়েছিলেন। আর মেয়ে 4টের মধ্যে চাঁপা, চন্দন আর পারুল নামের বড় মেজ সেজ 3টিকে যথারীতি হাতিয়ে নিয়েছিল পরের ছেলেরা। হয়তো সেই জন্যেই জামাইদের 2 চোখে দেখতে পাচ্ছেন না প্রবোধচন্দ্র।
বিয়োগের পর আরো। মেয়েদের আনাআনির নামও করতেন না। সঙ্গে সঙ্গে ওই জামাইরা আর তাদের ছানাপোনারা এসে ভিড় বাড়ায় এই আশঙ্কায়। অতএব শেষ ভরসা সর্বশেষ। তাকে হাতছাড়া করার ভয়ে তার বয়স সম্পর্কে চোখ বুজে থেকে থেকে ভদ্রলোক এমন চিরতরে চোখ বুঝলেন যে তখন আর তার বিয়ে দেবার প্রশ্ন ওঠে না। কাজেই তার দাদারা সে প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে বসলো না। আর বসবেই বা কি? পারুলের জুড়ি বকুল নামের সেই শান্ত নম্র নিরীহ মেয়েটা তখন অন্য নামে ঝলসে উঠে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। তাছাড়া বাপের উকিল, সেই উকিলের বলে বকুল যদি এ বাড়ির একাংশ দখল করে বসে থাকতেই পায়, তাকে আর বাড়ি ছাড়া করবার চেষ্টায় লাভ। বরকে শুদ্ধ নিয়ে এসে বসলেই কি ভালো? অতএব বিশেষ কোনো কারণে নয়, বিশেষ কোনো ইতিহাস সৃষ্টি করে নয়, নিতান্ত মধ্যবিত্ত এবং নেহাতি মধ্যবিত্ত এই পরিবারের একটা মেয়ে সেকালের সমাজ নিয়মের বজ্র আটনের মধ্যে থেকে ফসকে বেরিয়ে পড়ে একালের সমাজে চড়ে বেড়াচ্ছে। এখন আর কে কি বলবে? একালে কেউ কাউকে কিছু বলে না, কিন্তু একালের সমাজে পড়ার আগে তা তখন বলেছিল বইকি অনেকে অনেক কথা। প্রবোধচন্দ্র অনেক দিন আগে যে পরিবারের এক কারণে বন্ধন ছিন্ন করে চলে এসেছিল, তারা বলেছিল মহিলাকুল গাড়ি ভাড়া করে কলকাতার উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে এসে হাজির হয়ে বংশমর্যাদার কথা শুনিয়ে গিয়েছিল। তবে সেই বলার মধ্যে তেমন জোর ফাটাতে পারেনি তারা, কারণ ততদিনে তো আসামি পলাতক। প্রবোধচন্দ্রের মৃত্যুর পরই না তাদের টনক নড়েছিল। শ্রাদ্ধের সময় জ্ঞাতি ভোজনে এসেই তো দেখে হাঁ হয়ে গিয়ে বয়স হিসেব করতে বসেছিল এই অবিশ্বাস্য ঘটনার নায়িকার। তাছাড়া ততদিনে বকুলের অন্য নামটাও দীপ্তি চাউর হয়ে উঠেছে। মোট কথা, তালে গোলে অথবা গোলে হরি বলে বকুল রাজেন্দ্রলাল স্ট্রিটের এই বাড়িটায় শেকড় গেড়ে বসে থেকে চোখ মেলে দেখে চলেছে কেমন করে বাড়ির চারিপাশের উদার শূন্যতা সংকীর্ণ হয়ে আসছে, আর সমাজের বদ্ধ সংকীর্ণতা উদার হয়ে পড়ছে। বকুলের নিজের জীবনটার সঙ্গে বুঝি এই পাড়াটার মিল আছে। বকুলের নিজের মধ্যে কোনোখানে আর হাঁপ ফেলবার মতো ফাঁকা জমি পায় না বকুল। কোনো দিন যে কোনোখানে অনেকখানি শূন্যতা ছিল তা স্মরণে আনতেও সময় নেই তার। সবখানটাই ঠাস বুননিতে ভর্তি, ঠিক ওই রাস্তার ধারের বাড়ির সারির মতো। রাস্তার ধার থেকে দেখলে শুধু এক সারি, আর তিনতলার ছাদের ওপর উঠলে তার পিছনে আরো পিছনে শুধু বাড়ি আর বাড়ির সারি। কিন্তু তিনতলার ওপর ছাদে উঠে তাকিয়ে তাকিয়ে দেখার মতো বিলাসিতার সময় কোথায় বকুলের? ঘরের সামনে ছাদটুকুতে একটু দাঁড়িয়ে দেখার সময় হয় না। আশ্চর্য, যখন সময় ছিল তখন এই তিনতলার ওপরের ছাদটা পেলে একটা রাজ্য পাওয়ার সুখানুভূতি হতো। ওটা অন্য জন্মের। এখন কদাচ কোনো দিন ওই ছাদটায় উঠে সরু লোহার সিঁড়িটার সামনে দাঁড়িয়ে মনে মনে কল্পনা করে বকুল। বকুলের কৈশোরকালে যদি একটা সিঁড়ি থাকতো, থাকলে যে কি হতো তা জানে না বকুল। যদি থাকতো, ভাবতে গেলেই অন্য একটা বাড়ির ছাদে একখানা হাসি হাসি মুখ ভেসে ওঠে, যে মুখের অধিকারীকে শেষদি পারুল বলতো বোকা হাতা নিরে। অবশ্যই সেসব তো সেই তামাদিকালের কথা, যখন এক আধবার আসতো পারুল বাপের বাড়িতে। অনেকদিন আগে বিয়ে হওয়া 3 বোনের মধ্যে পারুলই মা মারা যাওয়ার পরও মাঝে মাঝে এসেছে। আর চাপা চন্দন, তারা তো মরণকালে কেঁদে কেঁদে বলেই ছিল, মা তুমি চললে আমাদেরও বাপের বাড়ি আসা খুঁজলো। যদিও তখন সেখানে উপস্থিত মহিলাকুল, যারা নাকি ওদের পুরী জেঠি পিসি, তারা বলেছিল 60 বাপ বেঁচে থাকুন 100 বছর পরমায়ু নিয়ে। ওরা সেই ক্রন্দন বিজড়িত গলাতেই সতেজ সংসারের নিয়ম বুঝতে চেয়েছিল গুরুজন বর্গকে। বলেছিল থাকুক 100 কেন 1000 বছর, মা মরলে বাপ তালুই। এ আবার কে না জানে? হয়তো মা থাকতেই বাপের ব্যবহারে
তার আঁচ পেয়েছিল তারা। টের পেত বাবার একান্ত অনিচ্ছার ওপরও মা প্রায় জোর করেই তাদের নিয়ে আসেন। যদিও এও ধরা পড়তে বাকি থাকতো না, এ যুদ্ধের মধ্যে স্নেহ বিগলিত চিত্তটা তত নয়, কর্তব্যবোধটাই কাজ করেছে বেশি। সুবর্ণলতার এই প্রবল কর্তব্যবোধটাই তো প্রবোধচন্দ্রকে চিরকাল জব্দ করে রেখেছিল। প্রবোধচন্দ্র বুঝে উঠতে পারতেন না নিজের জীবনটা নিয়ে নিজে যা খুশি করতে পারবে না কেন মানুষ। নেহাত অসচ্ছল অবস্থা না হলে মানুষ তো অনায়াসেই খাওয়া থাকা আয়েশ আরাম সুখ ভোগ করে কাটিয়ে দিতে পারে। তবে কি জন্য মানুষ কর্তব্য নামক বিরক্তিকর একটা বস্তুকে নিয়ে ভারগ্রস্ত হতে যাবে? সেই বস্তুটার পিছনে পিছনেই তো আসবে যত রাজ্যের চিন্তা আর যত রাজ্যের অসুবিধে। প্রবোধচন্দ্রের এই মতবাদের সঙ্গে চিরকাল লড়ালড়ি হচ্ছিল সুবর্ণলতার, কিন্তু শেষের দিকে কতগুলো দিন যেন সুবর্ণলতা হাত থেকে অস্ত্র নামিয়ে যুদ্ধবিরতির অন্ধকার শিবিরে আশ্রয় নিয়েছিল। মায়ের কথা মনে করতে গেলেই বকুলের মায়ের সেই নির্লিপ্ত নিরাসক্ত হাত থেকে হাল নামানোর মূর্তিটাই মনে পড়ে। মৃত্যুর অনেক আগে থেকেই সুবর্ণলতা যেন এই সংসার থেকে বিদায় নিয়ে নিজেকে মৃতের পর্যায়ে রেখে দিয়েছিলেন। সেই মৃত্যুর শীতলতার মধ্যে কেটেছে বকুলের কৈশোরকাল। তবু আশ্চর্য, সেই শীতলতার মধ্যেই ফুটেছে ফুল, জ্বলেছে আলো। তারপর তো সুবর্ণলতা সত্যি বিদায় নিলেন। আর কতদিন যেন পরে সেবার পারুল এলো বাপের বাড়ি, ঠিক মনে পড়ে না কবে।